নতুন করে সুগার ধরার পর বেশ কিছু পেশেন্ট যখন আমাদের কাছে এসে পৌঁছায়, সবারই একটা বক্তব্য যে ওষুধপত্র তো যা লিখে দিলেন ঠিক আছে, কি খাবো, খাওয়ার দাওয়ারের নিয়ম কিভাবে হবে, কোনটা খাবো না, বা সারাদিনে কতবার খাবো, বা ধরুন জাস্ট বর্ডার লাইন সুগার ধরা পড়ল, তখন আপনার কোয়ারি ডাক্তারবাবুর কাছে যে কিভাবে খাবো, সারাদিনে কতবার খাবো, কি খেতে হবে কি খেতে হবে না, একটা বড় ইস্যু। এবং অনেক কিছু শোনার পরেও একটা কনফিউশনের বড় জায়গা থেকে যায় যে এইটা বোধহয় খেলে সুগার বেড়ে যাবে, সারাদিনে হয়তো একবার বেশি বা দুবারে বেশি খাওয়া উচিত না, সারাদিনে হয়তো 2 ঘন্টা অন্তর অন্তর খেতে হবে। তা আসুন এই ব্যাপারটা নিয়ে, যেটা একটা আমাদের বড় কনফিউশনের জায়গা, যে সুগার হলে পরে বা বর্ডার লাইন সুগার ধরা পড়েছে, ওষুধ খাচ্ছেন না, এরকম অবস্থাতে কিভাবে সারাদিনে কতবার খেতে হবে, বা সারাদিনে যেগুলো খাবেন সেই খাবারের মধ্যে কোনটা খাবেন বা কোনটা খাবেন না। তা নমস্কার, আমি ডক্টর রাজীব শিকদার, প্রিভেন্টিভ মেডিসিন স্পেশালিস্ট। আজকে আমরা এই সুগারের ব্যাপারে যখন ধরা পড়লো, তাতে খাওয়া দাওয়ার ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব। তো আসুন প্রথমে জেনে নিই যে আমাদের সুগার কিভাবে হয় বা সুগার কি কি ধরনের হয়, খুব সহজ ভাষায়, তার কারণ এইটা একটা বিরাট বড় টপিক। এখানে যতটুকু কমভাবে যতটুকু সহজভাবে বলা সম্ভব আমি চেষ্টা করছি। তাহলে সুগার আমাদের মেইনলি 2 ধরনের আমরা দেখতে পাই। একটা হচ্ছে ডায়াবেটিস, যেটা টাইপ 1, একটা টাইপ 2। টাইপ 1 যেটা হয় সেটা সাধারণত আমাদের যে প্যানক্রিয়াস বা আমাদের যে অগ্নাশয় আছে, সেখান থেকে ইনসুলিন কম বেরোনো বা না বেরোনোর জন্য, একদম সহজ বাংলায় বললে এরকমই ব্যাপারটা দাঁড়ায়। আর টাইপ 2 যেটা, সেটাতে কিন্তু ইনসুলিন আমাদের বেরোয়, এবং ইনসুলিন কিন্তু বেশ ভালো রকমই বেরোয়, কিন্তু ইনসুলিনের পরিমাণ রক্তে এতটা বেশি পরিমাণে অনেকটা সময় হয়ে যায় যে ইনসুলিনের ক্ষেত্রে পেশির মধ্যে ইনসুলিন ঢুকতে গেলে বা গ্লুকোজ ঢোকানোর জন্য একটা রেজিস্ট্যান্স তৈরি হয়, মানে ইনসুলিন রেজিস্ট্যান্স প্রচুর রয়েছে। মানে টাইপ 1-এ ইনসুলিন খুব কম, টাইপ 2-তে ইনসুলিন বেশি, এবং বেশি থাকার জন্য আলটিমেটলি ডায়াবেটিসের সমস্যা শুরু হচ্ছে। এবার যদি আমরা একটা সামান্য জিনিস বুঝি যে কখন ইনসুলিন কিভাবে বেরোয়, যখন আমরা খাই, খাওয়ার ঠিক 5 মিনিটের মধ্যে আমাদের কিন্তু অগ্নাশয় ইনসুলিন বার করে দেয় খাওয়ার রেসপন্সের এগেনস্টে। যে ফার্স্ট যে পিক রেসপন্সটা হয়, সেই রেসপন্সে কিন্তু একটু বেশি পরিমাণে ইনসুলিন বেরোয়। আর সব থেকে জানলে মানে আপনি আশ্চর্য হবেন যে এই যে একবার খেলাম, খাওয়ার পরে যে ইনসুলিন বেরোনো শুরু হলো, না খাওয়া অবস্থাতে যেরকম ধরনের ইনসুলিন ছিল সেই লেভেলে আসতে প্রায় 5 থেকে 6 ঘন্টা কিন্তু সময় লেগে যায়। মানে আপনি একবার খেলেন, একবার খেলে পরে ইনসুলিন অগ্নাশয় থেকে বেরোলো, সেই যে শুরু হলো 5-6 ঘন্টা ধরে কিন্তু একটু একটু করে, যেটাকে আমরা পালসেটাইল মোশন বলি, সেই মোশনে কিন্তু ইনসুলিন বেরোতে থাকে। তাহলে এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট এই ডায়াবেটিস কন্ট্রোলের জন্য। এইভাবেই কিন্তু আমরা খাওয়া দাওয়ার নিয়ম এবং খাওয়া দাওয়া কতবার হবে তার উপর ব্যাপারটাকে জোর দেব। মানে সোজা ব্যাপার হচ্ছে, আমরা যখন খাচ্ছি, খাওয়ার পরে ইনসুলিন যে বেরোয় সেটা কিন্তু কন্টিনিউয়াস ফ্লো নয়। মানে আমরা খেলাম, কন্টিনিউয়াস ইনসুলিন বেরিয়ে যাচ্ছে, এরকম নয়। খেলাম, খাওয়ার পরে প্রত্যেকটা মুভমেন্টে একবারে হঠাৎ করে একটুখানি ইনসুলিন বেরোলো, আবার একটা কন্ট্রাকশন, আবার ইনসুলিন বেরোলো, এই মুভমেন্টেই কিন্তু ইনসুলিনটা বেরোতে থাকে। এবার আসি আমরা পুরো ভিডিওটাকে যদি আমরা 2টো ভাগে ভাগ করি, তাহলে 2টো পার্ট। একটা পার্ট হচ্ছে আমরা কতবার খাবো, আর আরেকটা পার্ট হচ্ছে আমরা কি খাবো বা কি খাবো না। তা প্রথমে আসি আমরা কতবার খাবো। সারাদিনে কতবার খাওয়া উচিত সুগার বর্ডার লাইন হয়েছে, ওষুধ খাচ্ছেন না এরকম একটা অবস্থায়, বা সুগার ধরা পড়েছে, আপনি ওষুধ খাচ্ছেন এরকম অবস্থা। দুটো কিন্তু একটু ডিফারেন্ট হবে। ডিফারেন্টটা কেন সেটা আমি ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি। তা প্রথম আমরা আসি যে সারাদিনে কতবার খাবেন। তা সারাদিনে আমরা যেরকম ভাবে খাই সেই হিসাবে যদি আমরা একটু ভাগ করি ব্যাপারগুলোকে, তাহলে এরকম দাঁড়ায়, আপনি নিজেই বুঝে যাবেন। ধরুন আপনি হাঁটছেন, কারো বাড়িতে গেলেন, একটা বিস্কিট খেলেন, আবার ধরুন একটু ঘুরতে বেরোলেন, একটুখানি মুড়ি খেলেন, আবার ধরুন একটু কারো অফিসে গেলেন, সেখানে হয়তো একটু চানাচুর খেলেন। মানে যাচ্ছেন,
ঘুরছেন ফিরছেন, কিছু খাচ্ছেন। এই যে খাওয়া, এই খাওয়াটাকে না আমরা আবার খাওয়া বলে মনে করি না। এরকম অবস্থায় যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে সকাল থেকে কি খেয়েছেন, তো তেমন কিছুই খাওয়া হয়নি, ওই ওখানে গিয়ে একটু বিস্কিট খেলাম, ওখানে গিয়ে একটু চানাচুর খেলাম, এগুলো ঠিক খাওয়ার মধ্যে আমাদের পড়ে না। তা এই ধরনের খাওয়াকে আমরা বলি নিবলিং। নিবলিংয়ে কিন্তু এটাই হয়, মানে আমরা চলছি ফিরছি খাচ্ছি, তো এটা এক ধরনের খাওয়া। সেকেন্ড হচ্ছে আমরা যেরকম সকালবেলা উঠে চা বিস্কিট সাজিয়ে একটা সকালবেলা উঠে চা খেলেন, বিস্কিট খেলেন, বা একটা ছোট একটু মুড়ি টুড়ি খেলেন চায়ের সাথে, এই যে ব্যাপারটা যেটাকে আমরা বলি ছোট একটা মিল, যেটাকে আমরা নাম দিয়েছি স্ন্যাক্স, বা এটাকে বলা হয় স্ন্যাকিং। এই ধরনের মিল হলো স্ন্যাকিং। আর যেটা আমরা মেইনলি হাইলাইট করতে চাইছি যে থালি সিস্টেম, যেটাকে আমরা বলি মিল, মানে ব্রেকফাস্ট আপনি সবার সাথে বসে খেলেন, তার মধ্যে ব্রেড, বাটার, অমলেট, ডিম সিদ্ধ সব থাকলো, আবার দুপুরবেলা ভাত, রুটি, ডাল, মাছ, মাংস সব থাকলো, আবার রাত্রিবেলা ভাত, ডাল, রুটি, মাছ, মাংস এগুলো নিয়ে একটা প্লেট। এই যে পার্ট, এগুলো যেটা আমরা বসে একদম প্রপার ভাবে খাচ্ছি, দ্যাট ইজ মিল। তাহলে 2-3টে জিনিস হলো, একটা নিবলিং, একটা হলো আমাদের স্ন্যাকিং, আর একটা হচ্ছে আমাদের মিল। কিন্তু ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা কিন্তু এরকম নিবলিং, স্ন্যাকিং বা মিল এরকম ভাবে ব্যাপারটাকে দেখব না। আমরা পুরো ব্যাপারটাকে একটা ছাতার তলায় আনতে চাই, দ্যাট ইজ এপিসোড অফ ইটিং। মানে আমরা সারাদিনে কবার খাচ্ছি। আমরা যদি অল্প কিছুও খাই সেটাও কিন্তু কাউন্টেড, সেটাও কিন্তু আমাদের এই কাউন্টের মধ্যে ফেলতে হবে। মানে আমরা সারাদিনে এপিসোড অফ ইটিং, মানে আমরা সারাদিনে কবার খাচ্ছি সেটা কিন্তু প্রত্যেকটাই ডায়াবেটিসের খাওয়ার মধ্যে পড়বে। এবার কতবার খাবো এটা নিয়ে বেশ কিছু মতভেদ আছে, তার মধ্যে কিছুভাবে আপনি সাজাতে পারেন। একটা হলো, আমরা সবসময় বলি যে যেহেতু এই পালসেটাইল মুভমেন্ট অফ ইনসুলিন হচ্ছে, মানে অগ্নাশয়ের একটা রেস্টের প্রয়োজন আছে। তা আমরা যদি ঠিক করি যে সকাল 8টা থেকে রাত 8টা এই যে ফেজটা, এইটা আমাদের খাওয়ার ফেজ থাকবে, তাহলে রাত 8টা থেকে সকাল 8টা এই ফেজটা আমাদের অগ্নাশয়কে বিশ্রাম দেওয়ার একটা ফেজ থাকবে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে আপনি একটা 12 ঘন্টা রাখলেন খাওয়ার জন্য, আরেকটা 12 ঘন্টা রাখলেন বিশ্রামের জন্য, যে সময় আপনি খাচ্ছেন না। তা এই যে নিয়মটা, এই 12 ঘন্টা না খাওয়া, এই 12 ঘন্টা না খাওয়াটা কিন্তু আমি খুব ভালোভাবে বলে দিই, এইটা কিন্তু প্রযোজ্য যারা ওষুধ খাচ্ছেন না তাদের জন্য। যারা অলরেডি সুগারের জন্য ওষুধ খাচ্ছেন তার জন্য বেস্ট জাজ হচ্ছে যে ডাক্তারবাবু তাকে দেখছেন তার কাছ থেকে একটু শুনে নেওয়া যে আপনি কতবার খাবেন, মানে সারাদিনে এপিসোড অফ ইটিং আপনার সারাদিনে কবার হবে, সেটা খুব ইম্পর্টেন্ট। আমি একটা গাইড করার চেষ্টা তো করেই দিচ্ছি, কিন্তু তাও এটা জিজ্ঞেস করা খুব ইম্পর্টেন্ট। যেহেতু আপনি ওষুধ যেগুলো খাচ্ছেন সেই ওষুধগুলোর কিন্তু বেশ কিছু সাইড এফেক্ট হচ্ছে বেশ কিছুক্ষণ খালি পেট থাকলে সুগার ফল করে যাওয়া, এবং সুগার ফল যখন করবে সেটা নিয়ে আমরা অন্য সময় অন্য একটা ভিডিওতে বলবো যে কি কি সিমটমস হয় বা কিভাবে প্রতিরোধ করবেন। কিন্তু সুগার ফল করলে তখন জেনারেলাইজ সিমটমস, যেটা একটা চোখের সামনে অন্ধকার হচ্ছে, হাত পা কাঁপছে, খুব দুর্বল লাগছে, মাথা ঘুরছে, এরকম প্রবলেমস তৈরি হয়। তা সেক্ষেত্রে আপনার যারা ওষুধ খাচ্ছেন তাদের ক্ষেত্রে ওষুধের উপর ডিপেন্ড করছে যে আপনি সারাদিনে ঠিক কিভাবে মিলটাকে সাজাবেন। তাহলে এই যে 12 ঘন্টার মধ্যে প্রথম ফেজ সকাল 8টা থেকে রাত 8টা, এর মধ্যে আপনার খাওয়ার ফেজ থাকলো, এবং রাত 8টা থেকে সকাল 8টা এটা হচ্ছে আপনার রেস্টিং ফেজ যদি আমরা ধরি, তাহলে মোটামুটি এরকম ভাবে যদি ক্যালকুলেশন হয় এই 12 ঘন্টার মধ্যে আপনি কবার খাবেন, সেটাই হচ্ছে মেন ইস্যু। তা অনেকগুলো মতবাদ আছে। একটা হচ্ছে আপনি 2টো মিল করতে পারেন, মানে 6 ঘন্টা অন্তর। একটা হতে পারে যে আপনি 3টে মিল করতে পারেন, একটা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, মানে আপনার 4 ঘন্টা অন্তর। আরেকটা হচ্ছে যে আপনি 4টে মিল করতে পারেন, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার। তা বেটার হচ্ছে সবসময় যে 3টে বা 4টে, এইটা হচ্ছে খুব ভালো টলারেট করতে পারে সবাই। মানে 3টে মানে আপনি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করলেন, আর ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার করলেন, মানে একটা হলো 4 ঘন্টা অন্তর অন্তর, আরেকটা হলো মোটামুটি 3 ঘন্টা অন্তর অন্তর। এইটা হচ্ছে বেস্ট অপশন। আর যদি ওষুধ খেয়ে থাকেন এরকমও হতে পারে যে আপনাকে টোটাল 5টা নিতে হতে পারে, যেটা আমি আমার পেশেন্টদের ম্যাক্সিমাম বলি
রাত 8টার মধ্যে ডিনার করাটা সবার পক্ষে সম্ভব সবসময় কখনোই হয় না। সেই জন্যই সকালের দিকে একটা ব্রেকফাস্ট, দুপুরের দিকে লাঞ্চ, রাতের দিকে ডিনার, এটা একটা অপশন। এবার ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝে একটা স্ন্যাক্স, লাঞ্চ অ্যান্ড ডিনারের মাঝে একটা স্ন্যাক্স। এই টোটালটা চেষ্টা করুন 12 ঘন্টার মধ্যে, যদি নাও হয় অ্যাটলিস্ট 15-16 ঘন্টার মধ্যে কমপ্লিট করার। মানে আমাদের ইস্যু হচ্ছে যে পালসেটিং মুভমেন্ট অফ প্যানক্রিয়াস হচ্ছে সেইটা এবং ইনসুলিন রিলিজটাকে আমরা মিনিমাম 10 ঘন্টা মতো দেব, যে ওই সময়টায় যাতে ওইটা বন্ধ থাকে, যাতে ওটা রেস্ট পায়। তার ফলে ডায়াবেটিক যারা টাইপ 2, যাদের ক্ষেত্রে ইনসুলিনের পরিমাণ রক্তে প্রচন্ড পরিমাণে বেড়ে যাচ্ছে, ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, সেইটাকে কিন্তু আমরা ঠেকাতে পারবো। এটা একটা খুব ভালো অপশন খাওয়ার ক্ষেত্রে যদি আপনি এইভাবে মেনটেন করেন। তা এই ব্যাপারটা মোটামুটি পরিষ্কার হলো যে সারাদিনে আমরা কতবার খেতে পারি। এবার আসি যে আমরা সারাদিনে যেটা খাবো সেই খাওয়ার মধ্যে আমরা কিভাবে ব্যাপারটাকে সাজাবো বা কিভাবে আমরা কতটা লাগবে এই ব্যাপারটা তো আগে জানা উচিত। তা ক্যালোরি ক্যালকুলেশন কিন্তু একটা হিউজ মানে কাম্বারসাম, অনেক জটিল একটা পদ্ধতি। তা আমি ওর মধ্যে হয়তো যাচ্ছি না। সামান্য একটা জিনিস আমি বাংলা ভাষায় বোঝানোর চেষ্টা করছি যে প্রত্যেকের প্রফেশন সমান নয়। কেউ ধরুন সেডেন্টারি ওয়ার্কার, সারাদিন হয়তো বসে বসে কাজ, খুব একটা বেশি ক্যালোরি খরচ হয় না। কেউ হয়তো তার থেকে একটু ভারী কাজ করেন, একটু হেভি ওয়ার্ক করেন, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার একটু ক্যালোরি কনজাম্পশন হয়। আবার কেউ কেউ খুব হেভি কাজ করেন, মানে ধরুন ডেইলি লেবার, তাদের ক্যালোরি কনজাম্পশন কিন্তু অনেক বেশি। সুতরাং প্রত্যেকের ফুড হ্যাবিট কিন্তু সেম হবে না। আমরা কিন্তু এখন এই 3 ধরনের লোকের মধ্যেই ডায়াবেটিস পাই। এরকম কোনো ইস্যু নেই যে যারা ডেইলি লেবার, যারা প্রচুর হেভি ওয়ার্ক করে তাদের মধ্যে সুগার আসছে না। আমরা কিন্তু এরকম পেশেন্টও পাচ্ছি যারা ডেইলি লেবার অথচ সুগারের পেশেন্ট। সুতরাং এই 3 জনের ক্যালোরি কনজাম্পশন যেমন সমান নয়, 3 জনের ফুড হ্যাবিট যদি সমান হয় সেটাও হবে না। তা সেইভাবেই আমি একটা জিনিস বলার চেষ্টা করছি। ক্যালোরি কনজাম্পশন কিভাবে করতে হয় আপনারা দেখে নিতে পারেন, এটা গুগলেও পাবেন, আমাদের টেক্সট বুকগুলোতেও অ্যাভেলেবেল। সেক্ষেত্রে আপনাকে একজন ফিমেল অ্যান্ড একজন মেল এদের ক্যালোরি কনজাম্পশন করার জন্য হাইট, ওয়েট এবং বিএমআর থাকে, মানে আমাদের বেজাল মেটাবলিক রেট কতটা হচ্ছে সেই ক্যালকুলেশন দিয়ে তারপরে করতে হয়। এটা একটা জটিল পদ্ধতি। তাতে আপনার একটা ক্যালোরি বেরোবে যে আপনার যে পরিমাণ আপনি কাজ করেন সেই অনুযায়ী আপনার কিরকম ধরনের ক্যালোরি আপনার সারাদিনে নেওয়া উচিত। কিন্তু ডায়াবেটিস হয়ে গেলে আপনার কিন্তু ক্যালোরিটা একটু কমাতে হবে। এই ক্যালোরিটা কিরকম হলে ভালো হয়, একটা সহজ উপায় আমি বলে দিই, তাতে খুব সুবিধা হবে। আপনার যা ওয়েট, সেই ওয়েট অনুযায়ী আপনি একটা ক্যালকুলেশন করুন। ওয়েট এবং অ্যাক্টিভিটি অনুযায়ী আপনার ডায়াবেটিসের ক্ষেত্রে মোটামুটি 25 ক্যালোরি পার কেজি পার ডে, এই হিসেবে যদি আপনি চলেন তাহলে কিন্তু অনেকটা ভালো ক্যালকুলেশন হয়ে যায়। মোটামুটি এটা একটা অ্যাভারেজ যে 25 ক্যালোরি পার কেজি পার ডে, এইটা মোটামুটি একটা অ্যাভারেজ হলো। তো এইভাবে ক্যালোরি কনজাম্পশন যদি হয় তাহলে বেটার। এবার আমরা সরাসরি চলে আসি যে আমরা কি কি খেতে পারবো আর কি কি খেতে পারবো না। তা আমরা যদি আমাদের সারাদিনের দৈনন্দিন যা খাওয়ার, সেই খাওয়ারটাকে আমরা একটা সায়েন্টিফিক ওয়েতে ভাগ করি, তাহলে দুটো মেন পার্ট উঠে আসে। একটা হলো ম্যাক্রোনিউট্রিয়েন্টস, একটা হলো মাইক্রোনিউট্রিয়েন্টস। তাই মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে আমাদের পরে হচ্ছে ভিটামিনস, মিনারেলস অ্যান্ড এনজাইমস। তো ভিটামিনস, মিনারেলস অ্যান্ড এনজাইমস এইগুলো কিন্তু কখনোই আমাদের সুগার বাড়ায় না। এর মধ্যে কোনো কার্বোহাইড্রেটও তেমন থাকে না, তেমন সুগারও আমাদের বাড়ায় না। সুতরাং আমরা এগুলো কিন্তু খেতেই পারি, এগুলো কিন্তু সুগারের সাথে কোনো সমস্যা নেই। নেক্সট আসি আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে আমাদের থাকে একটা প্রোটিন। প্রোটিনের মধ্যে কোনো কার্বোহাইড্রেট নেই, সুতরাং প্রোটিন যে কেউ খেতে পারছে। সুগার হলে এবং বর্ডারলাইন সুগার থাকলে প্রোটিন অ্যালাউড, কোনো সমস্যা নেই। একটা হলো ফ্যাট। ফ্যাটের মধ্যেও কোনো কার্বোহাইড্রেটস থাকছে না, কিন্তু ফ্যাট আপনি খেতে পারবেন। কিন্তু যেটা মেন সমস্যা হয় এক্ষেত্রে, যে ম্যাক্সিমাম ডায়াবেটিসের পেশেন্টের একটা সাথে কোলেস্টেরলের পার্ট থেকে যায়।
এবং কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডস এগুলো একটু হাই আসে। সেক্ষেত্রে যার যেরকম ধরনের লিপিড প্রোফাইল আছে সেই অনুযায়ী ফ্যাটটাকে আমাদের সিলেক্ট করতে হবে। নিয়ম হচ্ছে যেগুলো আমাদের জন্য ভালো ফ্যাট সেগুলোকে আমরা সিলেক্ট করবো, সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটটা নিয়েই আমাদের যত সমস্যা, যে কার্বোহাইড্রেটটাকে আমরা কিভাবে খাবো এবং কি খাবো, কার্বোহাইড্রেটের মধ্যে কোনটা কোনটা খাবো। তো এই বিষয়ে একটা সহজ জিনিস হচ্ছে, এরকম কোনো ধারণা রাখবেন না যে কার্বোহাইড্রেট মানে সুগার বাড়ায়, সুতরাং কার্বোহাইড্রেটকে টোটালি বন্ধ করে দিতে হবে। আমাদের বেশ কিছু মেটাবলিক কাজকর্ম করার জন্য কিন্তু কার্বোহাইড্রেট দরকার। সুতরাং কার্বোহাইড্রেট টোটাল কাট অফ করলে আপনার কিন্তু কিছু সমস্যা হতে পারে। ওই জন্য বেস্ট অপশন হচ্ছে যে আপনি কার্বোহাইড্রেট খেতে পারবেন কোনগুলো, খুব ভালোভাবে শুনে নিন। কার্বোহাইড্রেট খেতে পারবেন সেইগুলো যেগুলো আমাদের গ্লাইসেমিক ইন্ডেক্স লো। গ্লাইসেমিক ইন্ডেক্স কাকে বলে? জিআই ফর গ্লাইসেমিক ইন্ডেক্স। গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে সুগারের একটা মেইন পার্ট খাওয়ার সময়। এটা কি করে? গ্লাইসেমিক ইন্ডেক্স যার কম সেই ধরনের ফুড আমরা খেলে পরে সুগার হঠাৎ করে আমাদের রক্তের মধ্যে বেড়ে যাওয়ার যে প্রবণতা সেটা কম হয়। আর যার গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি সেই ধরনের খাবার খেলে হঠাৎ করে সুগার রক্তের মধ্যে বেড়ে যাওয়ার চান্স অনেক বেশি। এটাই হচ্ছে তফাৎ। সুতরাং আপনি সেই ধরনের কার্বোহাইড্রেটসগুলোকে চুজ করতে পারবেন যেগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স কম। এটাই হচ্ছে আমাদের আজকে কি সিলেক্ট করব সেটাকে একটুখানি গাইড করে দেওয়া। তা এবার আসি কার্বোহাইড্রেটস যদি একটু সাইন্টিফিক্যালি আমরা ভাগ করি তাহলে বুঝে যাবেন যে আমাদের কিছু ধারণাগুলো চলে যায়, যে এইটার মধ্যে সুগার থাকে না, এটা আমরা খেতে পারবো না, এটার মধ্যে সুগার থাকে, এটা আমরা খেতে পারবো। তা এটা বলে দিই, কার্বোহাইড্রেটসটাকে আবার আমরা যদি ভাগ করি প্রথমেই বেরোয় হচ্ছে মনোস্যাকারাইডস। মনোস্যাকারাইডস হচ্ছে আমাদের গ্লুকোজ, ফ্রুক্টোজ এন্ড গ্যালাক্টোজ। এটা হচ্ছে একদম সরল একটা ফর্ম যেটা আমাদের অ্যাবজর্পশন হয়। আমরা যাই কার্বোহাইড্রেট খাই না কেন সেগুলো কিন্তু আলটিমেটলি এই গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজে তৈরি হয় এবং ব্লাড ভেসেলসের মধ্যে ঢোকে। সুতরাং এগুলোতে কিন্তু 100% আমাদের শর্করা বাড়ে এবং এগুলো কিন্তু গ্লুকোজের যেমন আমরা যদি গ্লাইসেমিক ইন্ডেক্স দেখি 100%। সুতরাং আপনি খেলে সঙ্গে সঙ্গে সুগারটা হঠাৎ করে বেড়ে যাবে। তাহলে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এগুলো হচ্ছে মনোস্যাকারাইডস। এরপরে আসছে ডাইস্যাকারাইডস। ডাইস্যাকারাইডস এর মধ্যে সাধারণত আমরা দেখি সুক্রোজ। সুক্রোজ হচ্ছে আমাদের বাড়ির চিনি, যেটা তার মধ্যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ থাকে। সুতরাং এটা খেলে অবশ্যই আমাদের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক হাই হবে এবং অনেক বেশি সুগার বাড়বে। আরেকটা হচ্ছে মল্টোজ। মল্টোজ হচ্ছে 2 ইউনিট গ্লুকোজ দিয়ে তৈরি। এখানে কিন্তু আমরা যে মল্টোজ ড্রিঙ্কগুলো যেগুলো আমরা ছোটবেলায় খেতাম এক সময়, এখনো পাওয়া যায়, বর্নভিটা বা হরলিক্স, যেগুলো চকলেট ফ্লেভার দিয়ে মল্টোজ দিয়ে তৈরি হয়ে আসে, তাহলে এইগুলো হচ্ছে মল্টোজ। এইগুলো খেলেও কিন্তু সুগার যথেষ্ট বাড়বে যেহেতু 2 ইউনিট গ্লুকোজ থাকে। আরেকটা ধারণা আছে আমাদের যে দুধ খেলে আমাদের সুগার বাড়ে না। এটা কিন্তু ভুল ধারণা। অনেকে আবার দুধ ব্লান্ট খায়, মানে সুগার দিল না, চিনি দিল না, শুধুমাত্র দুধ খেয়ে নিল, ভাবলো যে সুগার তো আমরা দিইনি, এর মধ্যে অ্যাড করিনি, সুতরাং আমাদের তো সুগার বাড়ার কথা না। এটা কিন্তু ভুল ধারণা। তার কারণ আমাদের গ্লুকোজ এই দুধের মধ্যে থাকে হচ্ছে ল্যাকটোজ। ল্যাকটোজের মধ্যে আমরা যদি কম্পোজিশন দেখি থাকে হচ্ছে গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজ। তার মানে এর মধ্যে কিন্তু আগে থেকেই গ্লুকোজ পড়ে আছে। সুতরাং আমরা যখনই দুধ খাবো তখন কিন্তু আমাদের সুগার কিছুটা হলেও বাড়বে যেহেতু এর মধ্যে গ্লুকোজ আছে। সুতরাং দুধ যে সুগারের মধ্যে অ্যাভয়েড করতে হবে আমি সেটা বলছি না, ডিপেন্ড করছে আপনার কিরকম লেভেল অফ সুগার আছে, কতটা আপনি খাচ্ছেন, কতটা ক্যালোরি লাগবে। কিন্তু গ্লুকোজ কিন্তু এর মধ্যে আছে। সুতরাং আপনার যদি সুগার খুব হাই থাকে আপনাকে কিন্তু বুঝে শুনে দুধ খেতে হবে, এটা কিন্তু মাথায় রাখুন। তাহলে মনোস্যাকারাইডস, ডাইস্যাকারাইডস এর পরে আমাদের আরো 2 স্যাকারাইডস আছে যেগুলো হচ্ছে আমাদের চিন্তার মেন কারণ। একটা হচ্ছে অলিগোস্যাকারাইডস আর একটা হচ্ছে পলিস্যাকারাইডস। অলিগোস্যাকারাইডস হচ্ছে 3 থেকে 10 খানা ছোট ছোট মনোস্যাকারাইডস নিয়ে তৈরি হয় এবং এই অলিগোস্যাকারাইডস গুলোর মধ্যে 2টো ভালো গুণ আছে। একটা হচ্ছে অলিগোস্যাকারাইডস গুলো কিন্তু আমরা সব সময় আমাদের শরীরের মধ্যে পরিপাক করতে পারি না। মানে আমাদের তো কিছু এনজাইম থাকে যেগুলো অলিগোস্যাকারাইড গুলোকে কাটবে, কেটে ছোট ছোট ফ্র্যাগমেন্টে তৈরি করবে, মনোস্যাকারাইড তৈরি করবে, তবে তো অ্যাবজর্পশন হবে। সুতরাং আমাদের শরীরে কিন্তু সব রকম এনজাইম এই অলিগোস্যাকারাইড গুলোকে কাটার জন্য থাকে না, সেইগুলো বরং আমাদের জন্য যথেষ্ট ভালো। যেমন এখন আমাদের যখন বেশ কিছু এই মিষ্টি জাতীয় জিনিস তৈরি করা হয় যারা সুগারের পেশেন্ট তাদের জন্য, তাদের মধ্যে কিন্তু ফ্রুক্টো অলিগোস্যাকারাইডস দিয়ে দেওয়া হয়। ফ্রুক্টো অলিগোস্যাকারাইডস এমন একটা অলিগোস্যাকারাইড যেটা কিন্তু আপনার ক্ষেত্রে স্বাদ আনবে, মানে মিষ্টি হবে, শরীরে যাবে,
আপনার পেটটা ভরবে, অথচ আপনার ওখান থেকে সুগার মারবে না। তার কারণ ভেতরে এনজাইম নেই, এটাকে কাটতে পারলো না। ফ্রুক্টো অলিগোস্যাকারাইড খেলে আপনার জিভে ভালো লাগলো, স্বাদ পেলেন, পেট ভরলো, অথচ আপনার মলের মাধ্যমে বেরিয়ে চলে গেল। সুতরাং আপনার সুগার কোনো রকম ভাবেই হেরফের করলো না। এই ধরনের অলিগোস্যাকারাইডস গুলো আমাদের জন্য খুব ভালো। আমরা যদি দেখি হোয়াইট অনিয়ন, যেটা সাদা রঙের পেঁয়াজ পাওয়া যায়, যে রসুন পাওয়া যায়, বা আমাদের ধরুন চাইনিজ বাঁধাকপি বা এমনি বাঁধাকপি, এগুলোর মধ্যে কিন্তু আমরা অলিগোস্যাকারাইডস পাই। এগুলো কিন্তু আপনারা খেতে পারেন প্রত্যেকটা। এরপরে আসি পলিস্যাকারাইডস। পলিস্যাকারাইডস হচ্ছে 10-এর বেশি ছোট ছোট মনোস্যাকারাইডস দিয়ে যেগুলো তৈরি হয়, চেইন হিসাবে তৈরি হয়, সেইভাবে হচ্ছে পলিস্যাকারাইডস তৈরি হয়। পলিস্যাকারাইডস এর ক্ষেত্রেও কিন্তু নিয়ম সেম। পলিস্যাকারাইডস যে সব আমরা এখানে পরিপাক করতে পারি তাও নয়, কিছু জিনিস আমরা পারি, কিছু জিনিস পারি না। এর মধ্যেই রয়েছে আমাদের স্টার্চি পলিস্যাকারাইডস। স্টার্চি পলিস্যাকারাইডস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের সুগার প্রচন্ড পরিমাণে বাড়িয়ে দিতে পারে। তার মধ্যে আমাদের ব্রেড পড়তে পারে, তার মধ্যে আমাদের রাইস পড়ে, তার মধ্যে আমাদের কর্নফ্লেক্স পড়ে, তার মধ্যে আমাদের পোহা পড়ে, তার মধ্যে আমাদের পোটাটো মানে আমাদের আলু পড়ে। তো এইগুলো সবই কিন্তু স্টার্চি পলিস্যাকারাইডস। তো এইগুলো কিন্তু আমাদের মেন চিন্তার বিষয় যে আমরা কিভাবে খাবো। যদি খাই তাহলে কতটা খেতে পারবো বা কতটুকু না খেলেই ভালো হয়। তা আমরা যখন খেতে শুরু করলে আমাদের যে ফুড স্ট্র্যাটেজি, সে তার মধ্যে কয়েকটা জিনিস মেনটেন করবেন। একটা হলো প্রত্যেকটা মিলে গ্লাইসেমিক লোড যেটা, সেটা যেন মানে সারা দিনে 25-এর বেশি না হয় এবং প্রত্যেকটা মিলে 10-এর বেশি না হয়। মানে সারাদিনে আপনি গ্লাইসেমিক লোড 25-এর বেশি যদি করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সুগার একটু বেড়ে যাওয়ার চান্স বেশি থাকে। আর যাদের এই 25টা মেনটেন করবেন, সেটা যদি আপনি 3টে ভাগে ভাগ করেন, 10-10-5 এভাবে মেনটেন করতে পারেন। যদি মনে করেন যে না সেটা সম্ভব নয়, তাহলে আরেকটু কম করে 4টে মিলে ভাগ করে নিতে পারেন। এটা কিন্তু একটা লজিক্যাল। এটা একটা পার্ট গেল। 2 নম্বর হচ্ছে আপনার প্রোটিনটাকে বাড়ানো। 3 নম্বর হচ্ছে আপনি ফ্যাট যেগুলো বলছিলাম, গুড ফ্যাট, যেগুলোর মধ্যে আমাদের ভালো ফ্যাট থাকে, যেগুলো ধরুন মাছের তেল, তার মধ্যে আমাদের ভালো ফ্যাট থাকে। নাটস যেগুলো আমাদের পিনাট বলুন বা আমন্ড বলুন, সেখান থেকে যে আমরা ফ্যাটগুলো পাই, সেগুলো আমাদের ভালো ফ্যাট। তা এই ভালো ফ্যাটগুলোকে বাড়ান। আর আরেকটা জিনিস হলো ভেজিটেবলস বাড়ান। ভেজিটেবলস এবং ফ্রুটসের মধ্যে কয়েকটা জিনিস রেস্ট্রিকশনস আছে, আমি বলে দিচ্ছি। ভেজিটেবলস বাড়ান, তাহলে অনেক বেটার থাকবে। তাহলে একটা হলো গ্লাইসেমিক লোড, একটা হলো প্রোটিন বাড়ান, একটা হচ্ছে আপনার ফ্যাটস অ্যান্ড অয়েলস যেগুলো ভালো ফ্যাট সেগুলোকে বাড়ান, একটা হলো ভেজিটেবলসকে বাড়ান। সুতরাং এবার যদি আমরা এক এক করে বলি যে কোনটা কোনটা খেতে পারবেন। নাম্বার 1, ফ্যাটস অ্যান্ড অয়েলস আমরা খেতে পারবেন। ফ্যাটস অ্যান্ড অয়েলস কিন্তু একটু বুঝে শুনে খেতে হবে, যেহেতু কোলেস্টেরল বা লিপিড প্রোফাইল কি আছে সেটার উপর ডিপেন্ড করবে। এটা আবারও বলে দিলাম। 2 নম্বর হচ্ছে প্রোটিন। প্রোটিনের মধ্যে আপনি মাছ খেতে পারবেন, চিকেন খেতে পারবেন, মাটন বা অন্যান্য যে রেড মিটগুলো পাওয়া যায় সেগুলো একটু কম খাওয়াই ভালো। তার কারণ হচ্ছে আপনার এর মধ্যে কিন্তু কোলেস্টেরলের পার্টটা আবার চলে আসছে, যেটা আবার ডায়াবেটিসের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। সুতরাং অবশ্যই আপনি মাছ, চিকেন খেতে পারবেন, অবশ্যই এগস খেতে পারবেন। এবং এগস কিভাবে খেতে পারবেন এই ব্যাপারে আমরা একটা ভিডিও বলেছি এবং সেখানে পরিষ্কারভাবে আমি বলেই দিয়েছিলাম যে এগস খাওয়ার নিয়ম হচ্ছে যে একটা হোল এগ, মানে একটা সাদা এবং হলুদ অংশ পুরোটা আপনি সিদ্ধ হিসাবে খেতেই পারেন। এর বেশি যদি খেতে হয় তাহলে আপনি অবশ্যই শুধু সাদাটা খান, কুসুমটা অ্যাভয়েড করার চেষ্টা করুন, যেহেতু এখানে আবার কোলেস্টেরল পার্টটা চলে আসছে। আর তারপরে আসি ভেজিটেবলসের মধ্যে কিন্তু ম্যাক্সিমামটাই আমাদের থাকে হচ্ছে ওয়াটারি পার্ট এবং এর মধ্যে থাকে সুগার খুব কম এবং ভিটামিনস কিছু থাকে। সুতরাং কিছু স্টার্চি ভেজিটেবলস যেমন আমাদের মাটির তলার আলু বা আমাদের এমনি আলু বা মিষ্টি আলু, এগুলো যেগুলো আছে এগুলোকে যদি আমরা অ্যাভয়েড করে দিই তাহলে আমরা কিন্তু ভেজিটেবলস খেতেই পারি। এবার আসি নাটস অ্যান্ড সিডসের মধ্যে। নাটস অ্যান্ড সিডসের মধ্যে ম্যাক্সিমামই থাকে হচ্ছে একটা অয়েল পোর্শন, যেটা আমাদের ধরুন 50% মতো। তার সাথে আমাদের থাকে হচ্ছে কিছু প্রোটিনস অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্টস আর কিছু ফাইবার্স। সুতরাং এটা খাওয়া যায় এবং এর মধ্যে আমাদের ধরুন চিয়া সিড বলুন, ফ্ল্যাক্সিড বলুন বা আমাদের পিনাটস বলুন, আমন্ড বলুন, এগুলো কিন্তু আপনারা খেতে পারেন, কিন্তু এগুলোর পরিমাণ কম। ফ্রুটসে যদি আসি, ফ্রুটসের মধ্যে প্রায় 80% তো আমাদের জলই থাকে আর এর মধ্যে কার্বোহাইড্রেটসের পরিমাণ অল্পই থাকে,
কিন্তু কিছু ফ্রুটস আছে যেগুলো খুবই মিষ্টি এবং যাদের গ্লাইসেমিক ইন্ডেক্স একটু হাই, যেমন ধরুন যখন আমাদের আমের সিজন থাকে, আম বা কাঁঠাল, এগুলো গ্লাইসেমিক ইন্ডেক্স একটু হাই, এগুলো আপনাকে একটু কম খেতে হবে বা অ্যাভয়েড করতে হবে। বাকি ফ্রুটসগুলো কিন্তু আপনারা অল্প বিস্তর খেতেই পারেন, কিন্তু পরিমাণ অল্প। এবার আসি গ্রেনসের মধ্যে। গ্রেনসের মধ্যে মেইন জিনিস যেটা, সেটা হচ্ছে আমাদের ভাত আর রুটি। তা রাইসের মধ্যে কিন্তু আমাদের প্রায় 70% মতো কার্বোহাইড্রেট থাকে এবং এর গ্লাইসেমিক ইন্ডেক্সও খুব হাই। আর রুটির মধ্যেও তাই, রুটির মধ্যে প্রায় 60 থেকে 70% থাকে। সুতরাং অনেকে যেটা ভাবেন যে রুটি খেয়ে বোধহয় সুগার একদম কমে যাবে, এরকম কিন্তু নয়। সুতরাং রুটির মধ্যেও কিন্তু আমাদের সেম ভাবেই আমাদের কার্বোহাইড্রেট থাকে এবং এরও গ্লাইসেমিক ইন্ডেক্স অনেকটাই বেশি। কিন্তু এবার যদি আপনি কম্প্যারিজন করেন যে আপনি কি ধরনের রুটি খাবেন, সেখানেই আসছে মেইন পার্ট। যে আপনি যদি রুটি খান, রুটির মধ্যে কিন্তু চেষ্টা করবেন যেগুলো আমাদের বেশি রিফাইন্ড ওয়েতে তৈরি, সেগুলোকে অ্যাভয়েড করার। রিফাইন্ড মানে আপনি যদি গমটা নেন, গমের যে খোলসটা, ওই খোলসটা বাদ দিয়ে যদি আপনি যে রিফাইন্ড পার্ট হলো, সেটা হয়ে গেল ময়দা। ময়দাটা কিন্তু যতদূর সম্ভব আপনার গ্লাইসেমিক ইন্ডেক্স ওটার বেশি। এই জন্য আপনাকে কিন্তু ময়দা অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। এবার আপনি যদি আটা খান, যে আটার মধ্যে গমের পুরো অংশটাই রয়েছে, মানে হোল হুইট, যেটা হোল হুইটের গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু কম এবং সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইবারসটাও আপনি এক্সট্রা পাবেন। সুতরাং এইটাই চেষ্টা করুন খাওয়ার। আর তার সাথে এখন এই মুহূর্তে আমাদের বেশ কিছু আটা বেরিয়েছে, যেগুলো আপনারা অনলাইনে সার্চ করলেও পাবেন। এগুলো কিন্তু ডায়াবেটিকদের জন্যই তৈরি আলাদা করে আটা। এর মধ্যে কি থাকে, এর মধ্যে আপনার বেসটা থাকে হচ্ছে আমাদের বিভিন্ন বাদাম দিয়ে তৈরি, মানে আমাদের আমন্ড এবং আমন্ডের যে আটা, সেগুলোর সাথে কিছু সিডস থাকে যেগুলোকে অ্যাড করা হয়। টোটালটা মেকানিক্যাল ওয়েতে তৈরি করে এটা একটা আটার মতো দেওয়া হয়, যেটা খেলে কিন্তু আপনার গ্লাইসেমিক ইন্ডেক্স প্রায় এর 20 কম। মানে আপনি যদি এখন এটা 20 কম গ্লাইসেমিক ইন্ডেক্স কোনো আটারই নেই, যেগুলো আমরা সাধারণত খাই। তো এই ধরনের আটা যদি কিনে খেতে পারেন, যদিও এটা কস্টলি, সেটা কিন্তু বেশ ভালো, সেটা কিন্তু আপনারা করতে পারেন। তাহলে ভাত রুটির একটা পার্ট গেল। পোহা কিন্তু আমাদের অনেকের ধারণা আছে পোহা খেলে সুগার কম হবে। অ্যাকচুয়ালি না, পোহাতে কিন্তু আমাদের 80% মতো কার্বোহাইড্রেট থাকে। কর্নফ্লেক্সেও কিন্তু আমাদের প্রায় 60 to 70% মতো কার্বোহাইড্রেট থাকে। সুতরাং এটা খেলেও কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি এবং সুগার বাড়ে। আর সুগার এবং সুইটস তো আপনাকে অ্যাভয়েড করতে হবেই। এবার যদি আমরা অ্যাভয়েড করার তালিকা এটা যদি আমরা একটু নিই, তাহলে কিন্তু আপনাকে সুগার বা সুইটস অ্যাভয়েড করতে হবে। তার সাথে আপনার চকলেট, আইসক্রিম অ্যাভয়েড করা উচিত। তার সাথে ফ্রুট জুস, অনেকের অভ্যাস আছে সকালে 1 গ্লাস ফ্রুট জুস খাবেন। সেই ফ্রুট জুসটা কিরকম ফ্রুট জুস, সেটা কিন্তু আবার আর্টিফিশিয়াল ফ্রুট জুস, মানে বাজার থেকে কিনেছেন একদম প্যাকেট করা ফ্রুট জুস, গায়ে আবার লেখা আছে অ্যাডেড সুগার দেওয়া আছে, সেইটাকে খাচ্ছেন। এরকম ফ্রুট জুস কিন্তু খাবেন না। এই ফ্রুট জুসে কিন্তু প্রচুর পরিমাণে সুগার বাড়ে, তাহলে এটা অ্যাভয়েড করতে হবে। কোল্ড ড্রিঙ্কস, কেক, পেস্ট্রি, এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে হঠাৎ করে সুগার বেড়ে যাওয়ার মানে গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি, কার্বোহাইড্রেটও প্রচুর থাকে। অ্যালকোহল অবশ্যই অ্যাভয়েড করা উচিত সুগারের পেশেন্টদের। তার কারণ অ্যালকোহল কিন্তু আপনি যখনই খাবেন তখনই কিন্তু প্যানক্রিয়াস ইরিটেট হবে, তার ফলে কিছুটা ইনসুলিন বেরোবে। তার ফলে আপনি যদি সুগার মাপেন, অনেক সময় হয়তো সুগার একটু কম বেরোলো, আপনি ভাবলেন যে না অ্যালকোহল তো বেশ ভালোই খাচ্ছি, সুগার কম হচ্ছে, হ্যাঁ, সুতরাং অ্যালকোহল রোজই বোধহয় খাওয়া যাচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু ওটা না। তার কারণ অ্যালকোহল বেসিক্যালি প্যানক্রিয়াসকে ইরিটেট করে। ইরিটেট করার ফলে একটা প্যানক্রিয়াসের ইনফ্লামেশন বা প্যানক্রিয়াটাইটিস তৈরি হতে পারে রোজ খাওয়ার জন্য। কিন্তু অ্যালকোহল খেলে যে ইনসুলিনটা বেরোচ্ছে, সেটার জন্য আপনার মনে হচ্ছে যে একটু সুগার কম আছে। আর এর সাথেও রিলেটেড হচ্ছে অ্যালকোহলের সাথে যে খাবারগুলো আপনি খাচ্ছেন, সেই খাবারগুলো কিন্তু সুগারটাকে বাড়াচ্ছে। সুতরাং অবশ্যই স্ট্রিক্টলি অ্যালকোহল কিন্তু সুগারের মধ্যে অ্যাভয়েড করলেই সব থেকে ভালো হয়। কয়েকটা ফুড আমি একটু বলে দিই, এগুলো যদি অ্যাফোর্ড করতে পারেন ভালো সুগারের জন্য। যেমন অ্যাভোক্যাডো কিন্তু আমাদের গ্লাইসেমিক ইন্ডেক্স কম, ফাইবারস আছে, অ্যান্টিঅক্সিডেন্টস আছে, সুগারের জন্য ভালো। আরেকটা হলো স্কোয়াশও কিন্তু আমাদের অনেকটা একটু ক্যাপসিকামের মতোই, হ্যাঁ, কিন্তু এরও গ্লাইসেমিক ইন্ডেক্স কম, সুগারের জন্য ভালো, ফাইবারস আছে, অ্যান্টিঅক্সিডেন্টস আছে। সিডসের মধ্যে আপনারা যদি চান ফ্ল্যাক্স সিড এবং চিয়া সিড নিতে পারেন, এর মধ্যেও কিন্তু ফাইবার কন্টেনিং বেশ ভালো, অ্যান্টিঅক্সিডেন্টস আছে, সুগারের জন্য কিন্তু ভালো। অ্যাপেল সাইডার ভিনিগার,
এটাও কিন্তু আপনার সুগারের জন্য বেশ ভালো, কিন্তু পরিমাণে একদমই অল্প খেতে পারবেন, এর বেশি কিন্তু নয়। মানে 1 চামচ 1 গ্লাস জলে, এর বেশি কিন্তু দেবেন না। গার্লিক মানে আমাদের রসুন, যেটা বেশ ভালো, একদম অল্প পরিমাণে যেগুলো রসুনের কোয়া হয় ওটা নিতে পারেন। এখন দেখবেন মেডিসিনের দোকানে আলাদা করে কন্টেনারে বিক্রিও হয় ছোট ছোট পিস করে, এগুলো কিন্তু রান্নার মধ্যে দিয়ে খাওয়া যেতে পারে, ভালো। এবং এতে অ্যান্টিঅক্সিডেন্টস প্রচুর থাকে, ফাইবারসও থাকে, গ্লাইসেমিক ইন্ডেক্স একদমই লো, সুগারের জন্য বেশ ভালো। ব্রকোলি, এর মধ্যে বেশ ফাইবারস থাকে, তার সাথে সাথে বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্টসও থাকে, ভালো সুগারের জন্য, এবং এর ক্ষেত্রে আপনার কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স কম। আর লাস্টলি অ্যাপেল সাইডার ভিনিগার, এটাও কিন্তু বেশ সুগারের জন্য ভালো, কিন্তু পরিমাণে অল্প খেতে হবে, 1 চামচ 1 গ্লাস জলে দিয়ে, এর বেশি কিন্তু নয়। তা এই কটা স্পেশাল ফুড আপনারা সুগারের মধ্যে যদি অ্যাফোর্ড করতে পারেন অ্যাড করলে ভালো। সুতরাং ওভারঅল মোটামুটি যেটা জিস্ট দাঁড়ালো সেটা হচ্ছে খাওয়ার পরিমাণ অল্প, এবং খাওয়ার পরিমাণ যেভাবে আপনাদের নিয়মগুলো বললাম, মানে সারাদিন সকাল থেকে রাত অবধি যেভাবে এবং যতবার খাওয়ার ব্যাপারটা বললাম সেটা একটু মেনটেন করুন। তার সাথে যে জিনিসগুলো বললাম সেগুলো অ্যাভয়েড করে খাওয়ারের মধ্যে জাস্ট বেসিক একটা জিনিস রাখুন, যে গ্লাইসেমিক লোড কম, তার সাথে প্রোটিন বেশি, ফ্যাট অ্যাকর্ডিং টু কোলেস্টেরল অ্যাড করুন, ভালো ফ্যাটটাকে অ্যাড করুন, এবং ভেজিটেবলস বাড়ান। তো ওভারঅল এইভাবে খেলে আশা করা যায় সুগার কন্ট্রোল যেমন ঠিকঠাক থাকবে, তার থেকে সুগার বর্ডার লাইন হয়েছে সেটাকেও অ্যাভয়েড করতে পারবেন, এবং যারা ওষুধ খাচ্ছেন তারা প্রপারলি ডাক্তারবাবুর সাথে একটু কথা বলে এইভাবে যদি একটু চলেন তাহলে ভালো থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।